বিনিয়োগ আকর্ষণে করা হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল, শিথিল থাকবে কর সংক্রান্ত অনেক বিধিনিষেধ, করা যাবে পণ্য রপ্তানিও। অর্থনীতিকে বেগবান করতে বিমা খাতে প্রবৃদ্ধি বাড়ানোর তাগিদ তথ্যমন্ত্রীর, আস্থা বাড়ানোর আহ্বান। বিশ্বব্যাপী মানব পাচারের বিরুদ্ধে অভিযান, শনাক্ত ২,০০০-এরও বেশি ভুক্তভোগী, ১,০০০ সন্দেহভাজন আটক। দর্শক, আমন্ত্রণ বিজনেস রুটিতে আপনাদের সাথে আছে আমি কাশফির রুহি। এতদিন শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশে বিনিয়োগের ধারণা বদলে দিতে পারে মুক্ত বাণিজ্য অঞ্চলের ধারণা। করমুক্ত সুবিধা মিললে কাঁচামাল তৈরি ও আমদানিতে বাড়তি সুবিধা পাবেন স্থানীয় ব্যবসায়ীরা। তাই দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে সবাই। যদিও বিশ্লেষক বলছেন, প্রশাসনিক কাজে ধীরগতি ও অনিয়ম বহাল থাকলে মুক্ত বাণিজ্য অঞ্চলে আসতে চাইবেন না বিদেশি বিনিয়োগকারীরা। আধুনিক ফ্রি ট্রেড জোনের ধারণা শুরু ১৯৫৯ সালে। তখন আটলান্টিক পাড়ি দেওয়ার আগে যাত্রাবিরতি দেওয়া হতো আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে। কিন্তু জেট বিমানের ব্যবহার শুরুর পর ওই বিমানবন্দর থেকে জ্বালানি নেওয়া বন্ধ করে দেয় এয়ারলাইন্সগুলো। বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা ধরে রাখতে তখন শ্যানন ফ্রি জোনে শুল্কমুক্ত ব্যবসার সুযোগ দেয় আয়ারল্যান্ড। তাতেই চাঙ্গা হয় দেশটির অর্থনীতি। কয়েক দশকের মধ্যে এই ধারণা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিদেশি বিনিয়োগ টানতে একের পর এক মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে ওঠে ভিয়েতনাম, মালয়েশিয়া, আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়ায়। এই মডেলকে সবচেয়ে সফলভাবে কাজে লাগায় চীন। ১৯৮০ সালে শেনজেন ইকোনমিক জোন চালুর কয়েক দশকের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রে পরিণত হয় এই ছোট্ট সীমান্ত শহরটি। মুক্ত বাণিজ্য অঞ্চলের এই ধারণাকে এবার কাজে লাগাতে চায় বাংলাদেশ। প্রথম দুটি জোন তৈরি হবে চট্টগ্রাম বন্দর ও কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের কাছে কোনো এলাকায়। জমি বরাদ্দ হবে ৬০০ একর। এরই মধ্যে এই বিষয়ে ক্যাবিনেটে নীতিগত অনুমোদন মিলেছে। বলা হচ্ছে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতেই এই উদ্যোগ, কেননা এখানে কাস্টমস ও কর সংক্রান্ত অনেক বিধিনিষেধ শিথিল থাকবে। এসব অঞ্চল থেকে বিদেশে পণ্য রপ্তানি করতে পারবেন এদেশের ব্যবসায়ীরাও। সিস্টেম লস বলে একটা জিনিস আছে, সেটা রোধ করার জন্য আইন কানুন ইজ গুড এনাফ, এবং ওই আইন কানুন শুধু না, তার প্রয়োগ। এবং এখন অটোমেশনের যুগে কেন নিচ্ছে, কি কি কাগজপত্র দেখাতে হবে এবং কি কি কাগজপত্র জমা দিলে এই ধরনের কাজ করতে পারবে না, তাহলে আমরা এটা বুঝে যেতে পারবো যে হু ইজ এন্টাইটেলড টু গেট দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ফ্রি ট্রেড জোন and হু ইজ নট। এটা আমরা মনে করি, আমরা ওয়েলকাম করি। তবে এই মডেল নিয়ে বিতর্ক রয়েছে। অনেক দেশে ফ্রি ট্রেড জোন বিদেশি বিনিয়োগ আনতে সফল হলেও স্থানীয় শিল্পের সঙ্গে বৈষম্যের অভিযোগ রয়েছে। বিতর্ক আছে অতিরিক্ত কর ছাড়ের কারণে সরকারের রাজস্ব আয় ও শ্রমিক অধিকার ইস্যুতেও। মিরেশ্বরের যে প্রকল্প আছে, সেখানে অলরেডি অনেকগুলো প্রকল্পে কিন্তু কাজ শুরু হয়েছে। আরও হয়তো ৪০-৫০টা প্রকল্প প্রোডাকশনের জন্য রেডি হচ্ছে। কাজে কিছুটা পজিটিভ আমাদের সামনে আমি বলবো যে ধারা আছে। এখন এগুলোকে বেগবান করতে হবে। সেই ক্ষেত্রে মুক্ত বাণিজ্য অঞ্চলের যে ধারণা, এটা যদি আমরা ভালো করে ইমপ্লিমেন্ট করলে বিদেশে অনেক বিনিয়োগকারী হয়তো উৎসাহিত বোধ করবে। মুক্ত বাণিজ্য অঞ্চলে বিনিয়োগের মানদণ্ড ঠিক করতে ৪ মন্ত্রণালয় ও এনবিআর এর সমন্বয়ে কমিটি গঠন করেছে সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের অর্থনীতিকে বেগবান করতে হলে বিমা জগতের প্রবৃদ্ধি আরও বাড়াতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, রাষ্ট্রীয় আইনের মধ্য দিয়ে বিমার প্রতি মানুষের আস্থা তৈরি হবে। দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসবে এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ন্যাশনাল লাইফের মতো দেশের নাগরিক বিমা নিশ্চয়তায় অর্থনীতিতে গতি তৈরি হবে। কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদ আহমেদ এমপি, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। আপনাদের মতো প্রতিষ্ঠানের প্রধান কাজই হওয়া উচিত সেই ধরনের বাধ্যবাধকতামূলক রাষ্ট্রীয় আইনকে তৈরি করা এবং সেই আইনকে মানুষের কাছে তুলে ধরা, এবং যার মধ্য দিয়েই আপনাদের এই ধরনের অর্থনৈতিক সেবামূলক উদ্যোগী কর্মসূচির প্রতি মানুষের আস্থা তৈরি হবে।
মালয়েশিয়ায় অন্য দেশের কর্মী নিয়োগের ক্ষেত্রে FWCMS এর মাধ্যমে আবেদন করার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। বিদেশি কর্মী নিয়োগে কোটার অনুমোদন প্রক্রিয়ায় সংস্কারের অংশ হিসেবে নেওয়া হয়েছে এই উদ্যোগ, জানিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়। নতুন এই ব্যবস্থার মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন নিয়োগকর্তারা। প্রাথমিকভাবে আগে থেকেই জমা দেওয়া 548টি প্রতিষ্ঠানের 22,000-এরও বেশি কোটা আবেদনের প্রক্রিয়াকরণ শুরু করার কথা জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়াও বিমানবন্দরে বিদেশি কর্মীদের জন্য বিশেষ ট্রানজিট ওয়ান স্টেপ সেন্টার স্থাপনের নিশ্চয়তাও দেওয়া হয়েছে। বিদেশি কর্মীদের নিরাপত্তা যাচাই বাছাই, কাজের অনুমতিপত্রের অনুমোদন দেওয়ার ক্ষমতা থাকবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। Adalah permohonan kota pekerja asing akan dilaksanakan melalui modul e-kota dalam sistem FWCMS. বিশ্বব্যাপী মানব পাচারের বিরুদ্ধে চালানো আন্তর্জাতিক অভিযানে শনাক্ত করা হয়েছে অন্তত 2070 ভুক্তভোগীকে। আটক করা হয়েছে 1000-এরও বেশি সন্দেহভাজনকে। তথ্যটি প্রকাশ করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। জানিয়েছে, গেল জুনে 5 দিন ব্যাপী পরিচালিত অপারেশন গ্লোবাল চেইন অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ, আফ্রিকা সহ অন্তত 59টি দেশের আইন প্রয়োগকারী সংস্থা। সমন্বিত এই অভিযানটিতে মানব পাচার সংক্রান্ত অপরাধের অভিযোগে 334 জনের পাশাপাশি অন্যান্য অপরাধের জেরে আটক করা হয়েছে 690 জনকে। শুরু হয়েছে 465টি ঘটনার তদন্ত। শনাক্ত হওয়া ভুক্তভোগীরা আর্জেন্টিনা, কলম্বিয়া, ভেনেজুয়েলা, মালদোভা, নেপাল সহ বহু দেশের নাগরিক, যাদের বেশিরভাগই শিশু কিশোর। প্রতারণা কিংবা পরিস্থিতির শিকার হয়ে পাচার করা হয় তাদের। টানা 3 দিনের বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে বান্দরবানে। উদ্বেগ দেখা দিয়েছে বসবাসকারী মানুষের মাঝে। ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানি ও স্রোত বেড়ে যায়, ফলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে 10 জুলাই পর্যন্ত সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এরপর বান্দরবান ছাড়তে শুরু করেছেন পর্যটকরা। সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেল, নদীপথ, দুর্গম এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ নিষেধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ জেলার বিভিন্ন স্থানে প্রস্তুত রাখা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। সংশ্লিষ্টরা জানান, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ঝুঁকি নিয়ে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে নদীর পানি ও স্রোত স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে নদীপথে যাতায়াত না করার আহ্বান জানানো হয়েছে। কুড়িগ্রামে বন্যার পানি নামতে শুরু করলেও কাটেনি কৃষকের দুর্ভোগ। পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। কৃষি বিভাগের তথ্য মতে, গত সপ্তাহে 2 দিনের বন্যায় জেলার প্রায় 500 হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে পড়ে। ধার দেনা ও বর্গা নিয়ে চাষ করা কৃষকরা এখন ক্ষতির বোঝা নিয়ে দিশেহারা। উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে ধরলা, তিস্তা, গঙ্গাধর, জিঞ্জিরাম, দুধ, কুমার এবং ব্রহ্মপুত্র নদের পানিতে পেয়ে তলি যায় কুড়িগ্রামের বিস্তীর্ণ ফসলি জমি। দীর্ঘদিন পানির নিচে থাকায় নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের আমন, বীজতলা, পটল, মরিচ, বেগুন, ঝিঙা, বাদাম, শশা সহ বিভিন্ন ফসলের জমি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এর মধ্যে সদর, রৌমারী, নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারী উপজেলার 150 হেক্টর ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায়। এতে 2752 জন কৃষকের প্রায় 3,15 লাখ ক্ষতি হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে কি ধরনের সহযোগিতা চাচ্ছেন চাষিরা? রোহি, আপনি যেমনটি সংবাদে বলছিলেন, আসলে প্রায় 3,15 লাখ টাকার ক্ষতিপূরণ হয়েছে এবার 2 দিনের ভারী বন্যায়। 1 সপ্তাহ পার হয়ে গেল। আমি যদি একটু দেখাতে চাই, এখনো নিম্নাঞ্চলে যেসব জায়গা আছে সেখানটা পানি কিন্তু একদম নিষ্কাশন হয়ে যায়নি, যার ফলে এই নিম্নাঞ্চলে পটল, শসা, ঝিঙ্গে, পাট, বাদাম সহ যেসব কৃষি পণ্য রয়েছে সেগুলো কিন্তু কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 4টা উপজেলায় 150 হেক্টর ফসলি জমি কিন্তু একদম নষ্ট হয়ে গেছে।
উপপরিচালক কৃষি বিভাগের উপপরিচালক তিনি জানিয়েছেন প্রণোদনার মাধ্যমে এগুলো ক্ষতিপূরণ দেওয়ার একটা তালিকা তারা করছে। আর আমরা জানি প্রতি বর্ষায় কিংবা প্রতি বন্যায় এরকম এই কুড়িগ্রামের হাজার হাজার প্রান্তিক কৃষক যারা রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, কেননা কুড়িগ্রামে কোনো কর্মসংস্থান না থাকার কারণে কৃষি নির্ভরশীল এই জেলায় প্রতি বছর এনজিও হোক বেসরকারি বা সরকারি বিভিন্ন জায়গায় তারা ধার ঋণগ্রস্ত করে কিন্তু এই আবাদের উপর জীবন জীবিকা নির্বাহ করে, যার ফলে দেখা যায় যে কুড়িগ্রামে এই প্রতি বন্যায় এসে এরকম ক্ষতিটা সাধন হয়, সেটাকে সামাল দিয়ে উঠতে কিন্তু তাদের হিমশিম খেতে হয়, যার কারণে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক কিন্তু খুব একটা যে পরিবর্তন ঘটে তা কিন্তু নয়, যার কারণে সরকারের পাশাপাশি স্থানীয় যারা এনজিও এবং বেসরকারি ভাবে যদি তাদেরকে প্রণোদনার আওতায় নিয়ে আসা যায় তাহলে দেখা যাবে যে এই কৃষির যে ক্ষতিটা হচ্ছে সেটা কাটিয়ে ওঠা সম্ভব। রুহি। নাজমুল, আপনাকে ধন্যবাদ। মেহেরপুরে ৩ বছরেও চালু হয়নি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের কার্যক্রম। জনবল সংকট আর শিক্ষার্থী ভর্তির অনুমতি না পাওয়ায় ধুলোবালি জমছে লাখ লাখ টাকার আধুনিক যন্ত্রপাতিতে, ফলে গার্মেন্টস শিক্ষা থেকে বঞ্চিতই থেকে যাচ্ছে এই অঞ্চলের শিক্ষার্থীরা। তবে প্রতিষ্ঠান চালুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসন। লাখ টাকা ব্যয়ে এসব যন্ত্রপাতি স্থাপন করা হয়েছিল মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে, অথচ কোনো কাজেই আসছে না। দিনের পর দিন যন্ত্রপাতিগুলো পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে গড়ে তোলা হয় প্রতিষ্ঠানটি। 2023 সালেই শেষ নির্মাণ কাজ। দৃষ্টিনন্দন ভবন নির্মাণেও খরচ হয় প্রায় 5 কোটি টাকা। অ্যাপিয়ারেল, ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং, নিটিং ও ওয়েভিং এই 4টি বিষয়ে পাঠদানের জন্য প্রস্তুত প্রতিষ্ঠানটি। তবে এখন পর্যন্ত শিক্ষার্থী ভর্তির অনুমতিই পায়নি ভোকেশনাল ইনস্টিটিউটটি, ফলে গার্মেন্টস শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের শিক্ষার্থীরা। আমরা যদি এই টেক্সটাইলে পড়ি তাহলে আমাদের অন্য অন্য জেলায় গিয়ে পড়াশোনা করতে হবে না, আমাদের অনেকটা খরচ বেঁচে যাবে। দ্রুত যেন ভর্তি কার্যক্রম শুরু হয়ে যায় এটা দাবি করেছি। এখানে নিয়োগ শিক্ষক এবং প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ দেওয়া হোক এবং অতি দ্রুত কার্যক্রম শুরু করা হোক, আমাদের ছেলেমেয়েরা যেন উপকৃত হয়। প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে দায়িত্বপ্রাপ্তরা। বরাদ্দের অভাবে থমকে রয়েছে সব ধরনের কার্যক্রম। বকেয়া রয়েছে বিদ্যুৎ বিল, রাত হলেই শুরু হয় মাদক সেবীদের আড্ডা। স্টুডেন্ট না থাকার কারণে বা প্রতিষ্ঠান রানিং অন না হওয়ার কারণে আপনার হচ্ছে এই মেশিনপত্রগুলো আপনার হচ্ছে রানিং হচ্ছে না, ওকে ধরে পড়ে রয়েছে। এলাকাটা মনে করেন ফাঁকা জায়গা, আর আপনার আশেপাশে বাগান আছে, মাদক লাইনের লোকজন ঘোরাফেরা করে। প্রতিষ্ঠানটা চালু হলে আর এইগুলো আর আসবে না। শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করার বিষয়ে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের আশ্বাস দেন মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনবল কাঠামো অনুমোদনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক। যেহেতু সব অবকাঠামো তৈরি হয়ে গেছে, বাকি যদি কোনো জটিলতা থাকে জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ের ভিতরেই স্টার্ট করা সম্ভব হবে, এটা আমি আলোচনা করে ঠিক করে আশা করছি। এটি নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এটি নির্মাণ কাজ সম্ভবত পিডব্লিউডি করেছে। জনবল কাঠামোটা এখনো অনুমোদন হয়নি, সেই ক্ষেত্রে জনবল কাঠামো অনুমোদন। বাংলাদেশের জন্য গতকাল থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে, এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট সার্কিট হাউসে মন্ত্রী বলেন, দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়েই সুখবর আসবে। এর আগে আমেরিকার 250 বছর পূর্তি উপলক্ষে দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী। সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাআল্লাহ। খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের শ্রমবাজারে আমাদের মিডল ইস্টে আমাদের জাপান, আমাদের কোরিয়া, আমাদের মরিশাস, আমাদের ওমান, সৌদি আরব, হ্যাঁ ইনশাআল্লাহ।
দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 18 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,781 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 1 পয়েন্ট বেড়ে 1,184 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচকে 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2,181 পয়েন্টে। আজ হাতবদল হয়েছে 1,388 কোটি 3 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 1,416 কোটি 57 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 160টি প্রতিষ্ঠানের, কমেছে 180টির, অপরিবর্তিত ছিল 50টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। প্রতিষ্ঠানটির মোট 50 কোটি 23 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পরের অবস্থানে আছে মালিক স্পিনিং মিলস ও ব্র্যাক ব্যাংক। দর্শক, চলে যাচ্ছে চট্টগ্রাম এক্সচেঞ্জের খবরে। সেখানে প্রধান সূচক সিএসপিআই প্রায় 42 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 15,532 পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে 25 পয়েন্টে এবং সিএসই 30 সূচক বেড়েছে 62 পয়েন্টে। আজ হাতবদল হয়েছে 30 কোটি 79 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 16 কোটি 59 লাখ টাকার শেয়ার। সিএসসিতে লেনদেন হওয়া 250টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 129টির, কমেছে 100টির, আর অপরিবর্তিত ছিল 21টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। হরমুজ প্রণালীতে ওমান উপকূলের কাছে 2টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে একটি কাতারের এলএনজি বহনকারী জাহাজও রয়েছে। এতে নৌযানগুলোতে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি, নিশ্চিত করেছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। আইআরজিসির দাবি, নির্দেশ অমান্য করে মার্কিন নৌবাহিনীর সহায়তা নিয়ে ওমানি রুট দিয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করছিল জাহাজ দুটি। এই সময় নৌযানগুলোকে লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।